Dreams Avenue. So friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে নিশ্চয়ই চিনতে পারছেন যাকে চেনার কথা না হয়তো আবার হয়তো চেনার কথা, চেনা কিংবা অচেনা যে বন্ধুরাই আমি হই না কেন, আমি এই মুহূর্তে হট সিটে আপনার সেই চেনা কিংবা অচেনা বন্ধু ইরাজ তার নাম এবং মধ্যরাতের আগন্তুক হিসেবেই আমি নিজেকে পরিচয় দিই প্রত্যেকটা রাতে, এবং আজকে মধ্যরাতে এসেছি। যদিও মধ্যরাতে আমরা 12টা এই সময়টা কি বলি সাধারণত, কিন্তু আমার আসার কথা প্রত্যেক শনিবার রাত 11টায়। তাই এসছে রেডিও আমার হট সিট, রেডিও আমার 88.4 FM এর হট সিট জুড়ে রাত 2 পর্যন্ত থাকবো আজকেও। আশা করছি কথা গানি মুখে একটা রাত কাটবে, কিছু উষ্ণ সঙ্গ উপহার দেবো বন্ধুত্বের, একেবারে নির্যাস দিয়ে সুপ্ত সিক্ত এরকম একটা বন্ধুত্বের আবাহনপূর্ণ একটা সময় আমাদের কাটবে আশা করছি। সে যাই হোক না কেন, আজকে চলে যাচ্ছি প্রথম গানটা শুনবো। আজকে যেহেতু আমি একটু আগে বললাম 11টা হচ্ছে আমার আসার সময়, একটা গান আছে 11 AM, ইনকিউবাস আমার খুব পছন্দের একটা ব্যান্ড, তাদের একটা গান আছে 11 AM, কিন্তু যদি এখন 11 PM, বাট আমার কাছে মনে হয় যে 11 PM নামে কোনো গান আমি জানি না, খুঁজেও পাইনি, তাই আমরা যেহেতু 11 ঠিক আছে তাই 11 AM গানটা শুনছি। ইনকিউবাসের এই গানটা দিয়ে শুরু করছি। আর যদি আপনি কিছু আমাকে জানাতে চান, কোনো মনের কথা, গোপন ব্যথা অথবা প্রকাশিত সুখ কিংবা উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, উত্তেজনা, স্বপ্ন, কল্পনা, বাস্তব, পরাবাস্তব যে কোনো কিছু আমাকে জানান, প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সো ফ্রেন্ডস, এনজয় দ্য সং 11 AM বাই ইনকিউবাস। আই এম জাস্ট কামিং ব্যাক। So friends, welcome back. শুনছেন রেডিও আমার 88 শুনছেন এই মুহূর্তে সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেডির আজকে সময় এক্স্যাক্টলি 11:21 এবং প্রথম দুটো গান আমরা শুনে ফেলেছি। প্রথম গানটা ছিল ইনকিউবাসের 11 AM এবং তারপরে গান ছিল আর্টসেলের গান ধূসর সময়, অনিকেত প্রান্তর অ্যালবাম থেকে। আশা করছি ভালোই কাটছে রাতটা। একটা নাতিশীতোষ্ণ সময় যাচ্ছে, গরম আর শীতের মাঝামাঝি, এবং খুব বেশি ঠান্ডাও না, হয়তো খুব বেশি গরমও না। আশা করছি ভালো কাটছে সময়টা, এবং হৃদয়ের অবস্থা আমি অবশ্য এই মুহূর্তে জানি না কার কেমন, সেখানে প্রচন্ড শীত নাকি প্রচন্ড গরম, নাকি নাতিশীতোষ্ণ, নাকি উষ্ণ ভাবাপন্ন, নাকি মৃদু আর্দ্র, অথবা এরকম আর অনেক কিছু হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে যেরকম মৃদু বজ্রসহ বৃষ্টিপাত নাকি প্রচন্ড ঠাড়াসহ বৃষ্টিপাত, সেটা সেই মুহূর্তে আমরা বলতে পারছি। SMS এর মাধ্যমে জানবো, তাই আমাকে জানান, ঝটপট লিখে পাঠান যে কি অবস্থা আপনার, কেমন কাটছে সময়টা, কি বলতে চান, কি শুনতে চান, কি উৎসর্গ করতে চান, সবকিছুর জন্য একটাই পদ্ধতি, এক হচ্ছে সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 2323 এই নাম্বারটাতে। আমাকে ফার্স্ট SMS পাঠিয়েছেন ড্রিম গার্ল ফ্রম অ্যাড্রেস লিখে নিয়ে আমাকে লিখেছেন যে প্রথম কয়েকটা SMS এরকম হবে, এটা অনুমেয় ছিল, কারণ গত সপ্তাহে যেহেতু এই অধমেই উত্তপ্ত চেয়ার মানে হট সিটে ছিল না। লিখেছেন যে হরতালের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে প্রোগ্রামে, এবং নিশাত, নাভিন, অভিন 3 সিবলিংস আমাকে জানিয়েছেন যে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মিম লিখেছেন যে তুমি তো অনেক নৌকা ভ্রমণে গিয়েছো, কিন্তু কখনো কি ঢাকা সেই চির পরিচিত বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণে গিয়েছি কিনা? অবশ্যই, বেশ কয়েকবার। আর যদিও সবাই বলে নাকি বুড়িগঙ্গার পানির বাজে গন্ধে তাদের নৌকা ভ্রমণ মাটি হয়ে যায়, কিন্তু আমার কাছে ওই খারাপ লাগেনি। মুগ্নি আমাকে জানিয়েছেন কেন, ইনফ্যাক্ট আজকেও সদরঘাটে গিয়েছিলাম আমি, এবং আজকেও বুড়িগঙ্গায় ছিলাম। এই কাকতালীয় মেসেজ, আপনি আজকে বুড়িগঙ্গার কথা লিখেছেন। আমাকে মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে পোস্টিং এর কারণে তার বড় ভাই কালকে রাজশাহী চলে যাচ্ছেন এবং তাকে প্রচন্ড মিস করছেন, করারই কথা। পপি সাভার থেকে আমাকে জানিয়েছেন হ্যালো ব্রো, 28 সেপ্টেম্বর আমার ফ্রেন্ড মিমের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ মিম। আর আমাকে জানিয়েছেন রিমা ফার্মগেট থেকে, সেটা হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইউর SMS এবং শুনতে চান যে গানটা চেষ্টা করবো। তাহমিনা আমাকে তেজগাঁ থেকে জানিয়েছেন টু বেডস অ্যান্ড এ কফি মেশিন বাই স্যাভেজ গার্ডেনার, আই ডোন্ট ওয়ান্ট মিস আ থিং বাই এরোস্মিথ। দুটোই এই গান দুটো অথবা এই ব্যান্ডের গান প্লে করার জন্য। মিথিলা জানিয়েছেন আমাকে মিরপুর থেকে যে এপিটাফ পড়েছি কিনা, এপিটাফ কার এপিটাফ, কোন এপিটাফ সেটা আমি বুঝতে পারছি না। ব্র্যাডলি কুপার সম্পর্কে তোমার মতামত কি? ইয়া, he is a nice actor and yeah, I like his acting and him obviously he is a good actor, এবং অস্কার নমিনেট হয়েছিলেন সম্মত। এবং স্পেশালি আমি কয়েকদিন আগে তার একটা সিনেমার কথা বলেছিলাম, মুভি অফ দ্য উইক সেগমেন্টে, সিলভার লাইনিংস প্লেবুক। আর হ্যাংওভার তো অনেক জনপ্রিয় তার, ব্র্যাডলি কুপার। সো ফ্রেন্ডস, জানিয়ে দিন SMS করে আপনি কি জানাতে চান 2323 এই নাম্বারটাতে। আর যাদের মনে এই মুহূর্তে একটু উড়ু তাদের জন্য এই গানটা, একটু পরে ফিরছি। Behind blue eyes, no one knows what it's like to be a bad man behind blue eyes. নীল চোখের আড়ালে, খুব ইন্টারেস্টিং কথা।
সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের স্পেশাল আয়োজন রেডিও 88.4 FM। আপনি এই মুহূর্তে শুনছেন এবং আমাকে সাথে পাচ্ছেন রাধুরূপ, যে বন্ধু হয়ে থাকুন। যেটা বলছিলাম, নীল চোখের আড়ালে, বিহাইন্ড ব্লু আইজ, নো ওয়ান নোজ হোয়াট ইটস লাইক টু বি আ ব্যাড ম্যান, বিহাইন্ড ব্লু আইজ। এটা হচ্ছে একটা গানের নাম, লিম্ব বিস্কিটের একটা গান, এবং এই গানটা শুনতে চেয়েছেন আমাদের ডেভিয়েট, রেগুলার একজন ফ্রেন্ড ক্যান্টনমেন্ট থেকে। এরকম অনেক SMS আসছে, গানের রিকোয়েস্ট পাঠিয়ে নিজের মনের কথা শেয়ার করতেছে, কাউকে জন্মদিনের উইশ পাঠিয়ে। আমি চাই আপনি কেন বসে থাকবেন, আপনিও জানান আপনার অস্তিত্ব, আপনিও জানান আপনার সত্তা অনুরণিত হয় এই সময়টাতে অনেক কথার ভিড়ে। তাই আপনি আপনার সরব উপস্থিতি জানা দিন আমাকে SMS এর মাধ্যমে, যেটা সবাই করছে, এবং আশা করছি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, তারপরে কথাটা, আর তারপরে সেগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অ্যাডেলের গান রোলিং ইন দ্য ডিপ, এবং তার আগের গানটা ছিল অর্থহীনের উড়ু উড়ু মন, অসমাপ্ত 2 অ্যালবাম থেকে। আর এরকম আরো অনেক SMS পাঠিয়েছেন, অনেক কিছু লিখে। রাকিব আমাকে যাত্রাবাড়ি থেকে জানিয়েছেন আখতারুজ্জামান ইলিয়াসের যে কোনো একটা গল্প শেয়ার করার জন্য। আমার মনে আছে আমি একটা সময় রেগুলারলি এবং মানে মোটামুটি প্রত্যেক সপ্তাহের FM লাইব্রেরিসে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প শেয়ার করতাম, অনেকগুলো করেছি। তারপরে সামনে নিশ্চয়ই আপনি যেহেতু আবার আখতারুজ্জামান ইলিয়াসের গল্প শুনতে যাচ্ছেন, শেয়ার করবো নিশ্চয়ই। এখনো অনেক ভালো গল্প আশা কি বলা। সজল মুন্সিগঞ্জ থেকে আমাকে জানিয়েছেন খুব আবেগাচ্ছন্ন হয়ে যাচ্ছেন এবং হয়ে আছেন এবং শুনতে চাচ্ছেন অবস্কিওরের গান নিঝুম রাতের আধারে। আমাকে রৌনক জানিয়েছেন, হ্যালো, লেডি ইন রেড বাই ক্রিস ডিবার্গ, অলওয়েজ সামওয়্যার বাই স্করপিয়ন্স, নাথিংস গনা স্টপ আস নাও বাই স্টারশিপ, অ্যান্ড ইউর বিউটিফুল বাই জেমস ব্লান্ট। অনেক ভালো ভালো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন রৌনক, গুড লিসনার। এরকম আরো অনেক SMS আছে, তাই আপনিও জানান আপনি কি আমাকে বলতে চান। আর ডেভিয়েটের গানের অ্যান্সার আমি যেটা বলবো, বিহাইন্ড ব্লু আইজ, ইটস রিয়েলি আ বিউটিফুল সং। এবং আমি প্রথম যেবার শুনেছিলাম সেটা হচ্ছে, এটা একটা আসলে মুভিতে, গথিকা নামের একটা সিনেমার অরিজিনাল সাউন্ড ট্র্যাক বা ওয়েস্টই হচ্ছে এই গানটা। মুভিটা মোস্ট প্রবাবলি আমি দেখেছিলাম 2005-এ, এবং ওই মুভিতে যখন গানটা প্রথম শুনি আমি একদম স্পেল বাউন্ড হয়ে গেছিলাম যে এত। এবং লিম্ব বিস্কিটের প্রথাগত গানের বাইরের ভিন্ন ধাঁচের এই গানটা অসম্ভব সুন্দর লেগেছিল গানটা, এবং আমি অনেকবার টেনে 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 এই গানটা শুনেছিলাম, এখন আমার মনে আছে। এবং পরে লিরিক্স দেখলাম অনেক, মানে গানটা নিয়ে আমার ব্যাপক ফ্যাসিনেশন ছিল ওই সময়টাতে। No one knows like to be behind blue eyes, খুব ইন্টারেস্টিং কথা। এই গানটা আমি অবশ্যই প্লে করছি একটু কিছুক্ষণের মধ্যে, এবং আশা করছি গানটা ভালো লাগবে। আর সেই কথা ভাবতে ভাবতে আমি এটাও ভাবছিলাম যে আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্টে গথিকা মুভিটা নিয়ে কথা বললে কেমন হয়, কারণ এটা আশা করি এই মুভিটা খুব থ্রিলার, মানে একটা হরর থ্রিলার, এবং আশা করছি যে সিনেমাটা সবার কাছে দেখলে ভালো লাগতে পারে, আর সাইকোলজিক্যাল থ্রিলারও বলা যায়। এবং এই মুভিটা আজকে শেয়ার করবো, সো সেই অপেক্ষায় থাকুন এবং আমার সাথে থাকুন, আর অনেক কিছু পাবেন স্পাইসি অ্যান্ড এক্সাইটিং। সো বি উইথ মি, লেটস এনজয় দ্য সং Shada by Minar and then Behind Blue Eyes by Limp Bizkit. So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের স্পেশাল আয়োজন, যেখানে বন্ধু ইরাজ। সময় যখন 11:53 তখন আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। একটু আগে শুনছিলাম লিম্ব বিস্কিটের গান বিহাইন্ড ব্লু আইজ, যেটা ডেভিয়েট শুনতে চেয়েছিলেন। তবে এই গানটা অ্যাকচুয়ালি লিম্ব বিস্কিটের কাভার। এই গানটা অরিজিনালি তাদের না, এটা হচ্ছে অনেক আগের একটা গান। অ্যাকচুয়ালি ব্যান্ডের নাম ছিল দ্য হু। যদি আমি একদম এক্স্যাক্ট সময়টা বলতে চাই, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার 1971-এর দিকে রিলিজ হয়েছিল অ্যালবামটা। যে অ্যালবামের নামটা ছিল হুজ নেক্সট, এটা ছিল অ্যালবামের নাম, এবং সেই অ্যালবামের দ্বিতীয় গান ছিল এটা, অ্যাকচুয়ালি বিহাইন্ড ব্লু আইজ, লিম্ব বিস্কিটের গান। এবং সেই 1971-এ রিলিজ হয়ে গানটা বেশ জনপ্রিয়তা পায় এবং টপ চার্ট মপ চার্ট কাঁপিয়ে একেবারে অনেক দিন ধরে সেটা সামনে থাকে। এবং সেই গানটার এতটাই জনপ্রিয়তা পেয়েছিল, 2004 বা 2005-এর ছবি গথিকাতে গানটা মানে নতুন করে কাভার করেছে লিম্ব বিস্কিট। এ থেকে বোঝা যায় গানটার ইম্প্যাক্ট কতটা বেশি ছিল। সো ট্রিবিউট টু দ্য হু অ্যান্ড লিম্ব বিস্কিট। আর আমরা চলে যাচ্ছি আমাদের SMS গুলোতে। বন্ধুরা পাঠিয়েছেন, আমাকে লিখেছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন ড্রিম গার্ল, আমাকে জানিয়েছেন যে 2012 সালে মে মাসে কেউ আচ্ছা 2012 সালের মে মাসে আমি একদিন বলেছিলাম নাকি যে প্রায় 2 বছর 2.5 বছর আগের কথা, যে জীবনানন্দ দাশের একটা উপন্যাস আছে মাল্যবান, যেটাকে বলা হয়ে থাকে তার আত্মজৈবনিক উপন্যাস, নিজের জীবনের কিছু ঘটনা নিয়ে লেখা। সেই বইটা সম্পর্কে আমি রিভিউ করবো কোনো একটা FM লাইব্রেরিতে বলেছিলাম। আমি নিজেই ভুলে গিয়েছিলাম এতদিন আগের কথা, যদি সত্যি বলে থাকি। আমার আচ্ছা আমি কি করিনি এই বইটা রিভিউ, আমার যতদূর মনে পড়ে করেছিলাম কিনা আমি আসলে কনফিউজড। আমার একবার মনে হচ্ছে যে কোনো একটা এপিসোডে করেছিলাম, আরেকবার মনে হচ্ছে করিনি। যারা রেগুলার লিসনার আছেন এবং যাদের স্মৃতিশক্তি ধারালো তলোয়ারের মতো, তারা আমাকে একটু সহায়তা করবেন। যদি আমি না করে থাকি, বইটা আমার কাছে এখনো আছে, আমি শীঘ্রই এটা FM লাইব্রেরিতে কভার করবো। জীবনানন্দ দাশের সেই আত্মজৈবনিক উপন্যাস মাল্যবান, এটা আমাকে জানাতে পারেন। আর শার্লি আমাকে জানিয়েছেন যে বন জভির গান শুনতে যাচ্ছেন অলওয়েজ নেক্সট স্যাটারডে 4th অক্টোবর অ্যাডভান্স ডে। এবং স্মৃতি আমাকে জানিয়েছেন বেশি বাঁশি বাজাতে খুব, বেশি না বাঁশি বাজাতে খুব ভালো লাগে, তাই শেখার চেষ্টা করছেন এবং ক্ষণে ক্ষণে তিনি বাজাচ্ছেন। অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়েছেন। নেক্সট উইকে তো তোমার না আসার পসিবিলিটি বেশি,
একেই বলে বিচক্ষণ শ্রোতা। জাকি আমাকে জানিয়েছেন যে বেঁচে থাকতে মানুষের অনেক ছোট উইশ পূরণ হয় না, কিন্তু যখন জান এসে চলে যাবে তখন তার অনেক বড় উইশ পূরণ হয়ে যায়। সেটা কেন? এই বৈপরীত্য কেন? এই বৈপরীত্য আমাদের আসলে এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে আমি একটা কাজ করি। এই বেঁচে থাকে এবং হঠাৎ করে চলে যাবার সন্ধিক্ষণ, এইগুলো নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার এই এসএমএসটা পড়তে একটু আগে গান শুনতে বিহাইন্ড ব্লু আইজ গান শুনতে এসএমএসটা পড়ছিলাম, তখন আমার একটা সিনেমার কথা মনে হচ্ছিল, ইরানের একটা সিনেমার কথা, যেটা দেখেছিলাম 1995 দিকে, সম্ভবত অনেক আগের কথা। ওই সিনেমাটা আমার কাছে নাম এখন মনে নেই, তখন আমি অনেক ছোট, হাই স্কুলে পড়ি মাত্র। তো সেই সময়টা যেহেতু নামটা আমার মনে নেই, ইরানের একটা সিনেমা আমার মনে আছে যে তখন বাংলায় ডাব করে ইরানের অনেক সিনেমা বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হতো, যেটা মুখিয়ে থাকতাম কবে আবার এরকম হবে। তো সেই রকম একটা সিনেমা, নামটা আমার লাগিয়ে বলেছি মনে নেই। ঘটনাটা এরকম ছিল, একজন খুব বদরাগী এবং খুব বদমেজাজি এবং খুব নিষ্ঠুর প্রকৃতির হিংস্র একজন মানুষ ছিলেন, হয়তো 45-50 এরকম হবে তার বয়স, এবং কোনো আয় নেই এবং সবাইকে অত্যাচার করেন এবং খুবই বাজে একজন বদখত একজন মানুষ। তো সেই লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন এবং হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে বিভিন্ন টেস্ট করা হলো এবং শেষ পর্যন্ত দেখা গেল যে খুব দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত এবং তার 1 মাসের মতো হয়তো বাঁচবেন। একেবারে আকাশ থেকে পড়া বলে কম হবে, মানে বিনা মেঘে বজ্রপাত। তো এই ঘটনা যখন তিনি দেখলেন, সেই বদমেজাজি এবং অত্যাচারী লোকটা যে মাত্র 1 মাস তার আয়ু আছে, তখন তার মনোজগতে একটা বিশাল একটা বিপ্লব ঘটলো এবং অনেক বড় একটা পরিবর্তন আসলো। কারণ স্বাভাবিকভাবে যে মানুষটা আর 1 মাস আয়ু নিয়ে আছেন, সেই মানুষটা আগের মতো থাকবেন না, এটা জানার পরে এটাই স্বাভাবিক। তো একেবারে রাতারাতি একদম বিপরীত একটা মানুষ হয়ে গেলেন, যে রাগ, বদমেজাজ, অত্যাচার, হিংস্রতা, নিষ্ঠুরতা সবকিছু বাদ দিয়ে সেই সবকিছু যা কিছু পাশবিক ছিল তার মধ্যে সবকিছু বিসর্জন দিয়ে দিলেন এক নিমিষে। এবং সেই মানুষটাই হঠাৎ করে হয়ে গেলেন একেবারে অসম্ভব ভালো একটা মানুষ, প্রচন্ড দয়া মায়া মমতায় পরিপূর্ণ এবং সবার প্রতি ভালো, যতটুকু পারেন যাকে পারেন যেভাবে পারেন সাহায্য করলেন। তার যতটুকু সম্পদ ছিল বিভিন্ন মানুষকে যতটুকু সম্ভব তা দিয়ে সাহায্য করলেন এবং সবার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তার যারা শত্রু ছিল, যাদের সাথে তার শত্রুতা ছিল এবং বিভিন্ন সময় যাদেরকে কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, সবার কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে তিনি আর বেশি দিন এই পৃথিবীতে নেই, তাই তাকে যেন তারা ক্ষমা করে দেয়। এরকম একটা এই থিমের একটা গল্প আছে, ছোট গল্প আছে সৈয়দ ওয়ালিউল্লাহ, সেটাও সম্ভবত আমি একটি ফিল্ম লাইব্রেরিতে কভার করেছিলাম। গল্পটার নাম সম্ভবত নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। তো সে যাই হোক, সেই বলা বাহুল্য গল্পটা অনেক আগের, সিনেমাটাই অনেক পরের। তো এরকম যখন ঘটনা এগিয়ে যায়, তখন তার সবচেয়ে বড় যে শত্রু ছিল, যে ওই লোকটাকে একদম দেখতে পারতো না, সে প্রচন্ড খুশি হয় এই ব্যাপারে, যে এবং তাকে দেখালো টিটকারি মারে যে খুব তো এতদিন খুব দাপট দেখাতে, কারণ সে দাপটে সে কুলিয়ে উঠতে পারে না এতদিন তার সাথে, যে খুব তো এতদিন দাপট দেখাতে এবং এই করতে, এখন বোঝো আসলে কি লাভ হলো এত দাপট দেখিয়ে, এখন বোঝো ঠেলা কয়দিন আর মাত্র 1 মাস। এরকম একটা তাচ্ছিল্যের একটা মনোভাব তার মধ্যে ছিল এবং এভাবেই সিনেমাটা এগিয়ে যেতে থাকে। আর আমরা দেখি পুরো সিনেমা জুড়ে মানুষটা কি করে বদলে গিয়ে খুব একের পর এক ভালো কাজ এবং মহানুভবতার অনন্য দৃষ্টান্ত দেখাচ্ছে, যেহেতু আর 1 মাস সে বেঁচে আছে। হঠাৎ করে একদম সিনেমা শেষ দিকে গিয়ে দেখা যায় সেসব আবার যখন হার্ট অ্যাটাকের জন্য যায়, যে আসলে একটা হাসপাতাল কর্তৃপক্ষ একটা ভুল করেছিল, ওই রিপোর্ট আসলে তার না। এবং দেখা যায় যে এই মানুষটা আসলে, তার এই রিপোর্ট যেহেতু না, তার তেমন সিরিয়াস কিছুই হয়নি, সামান্য একটা সমস্যা হয়েছিল, তার মানে তার তেমন কোনো মেজর প্রবলেম নেই, তিনি আরো বহুদিন নিশ্চয়ই বাঁচবেন যদি না উল্টাপাল্টা কিছু ঘটে। এবং এই মানুষটা পুরোপুরি সুস্থ একজন মানুষ দেখা গেল, সেই বদমেজাজি মানুষটা। এবং মোর ইন্টারেস্টিং, ওই তার শত্রু, উনি ওই দিন হাসপাতালে গিয়েছিলেন এবং যিনি এতদিন তাচ্ছিল্য করতেন, আলটিমেটলি দেখা গেল রিপোর্ট আসলে তার। দ্যাট মিনস যে মানুষটা খুব তাচ্ছিল্য করে, মানে এরকম একটা তাচ্ছিল্য ভরা ভাব নিয়ে বলতেন খুব তো দেখিয়েছিলে আর কতদিন বাঁচবে তুমি, সেই মানুষটাই আসলে আর 1 মাস বাঁচবেন। খুব কি নাটকীয়ভাবে সিনেমার পটটা পরিবর্তন হয়ে গেল এবং সেই মানুষটার হয়তো আর 5-6 দিন এরকম অবশিষ্ট, অথচ এই মানুষটা দিব্যি বেঁচে থাকবেন। তো এরকম সময় প্রশ্ন জাগে যে যেহেতু সে বহুদিন বাঁচবে এবং তিনি অসুস্থ না, ওই মানুষটা কি আবার আগের মতো বদমেজাজি কিংবা আগের মতো অত্যাচারী হয়ে যাবেন, যেহেতু এখন আর মৃত্যু ভয় নেই? এরকম একটা সংশয় মনে জাগে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না, তিনি আর বদলে যান না। কারণ মহৎ জীবনের, মহৎ প্রাণের এবং মহানুভবতার যে অসাধারণ একটা স্বর্গীয় আস্বাদ তিনি পেয়েছিলেন, সেটা থেকে নিজেকে তিনি আর বিচ্যুত করতে চাননি, তাই বাকি জীবন তিনি স্বাভাবিক কাটানোর সিদ্ধান্ত নেন। এবং ওই লোকটার সাথে আবার তিনি দেখা করতে জানতে গিয়ে বলেন যে না, আমি অনেক বড় একটা পরিবর্তন এসেছি এবং একদিক থেকে আমি লাকি এই ঘটনা হওয়াতে, আমি সত্যিকারের জীবনকে চিনিছি, আসলে জীবন সত্যিকার অর্থে কি, তাই আমি এই জীবন কি বেছে নিতে চাই। এবং অনেক নাটকীয়তায় ভরা, এবং আমার কাছে মনে হয় সিনেমাটা আসলে মানে অনেকেরই অনেক চোখ হয়তো খুলে দেবে যে আসলেই কত চোখের পলকে জীবন কিভাবে বদলে যেতে পারে, আবারও সেটা বদলে যেতে পারে
এবং এই সব কিছুর মধ্যে দিয়ে থিম একটাই আসলে, জীবনকে কোনভাবে আমাদের দেখা উচিত বা নেওয়া উচিত। সিনেমার নামটা মনে থাকলে ভালো হতো, সবাইকে দেখার সাজেস্ট করতে পারতাম, নামটাই আমার মনে নেই। সে যাই হোক, কার SMS পড়েছেন এত কথা বলছিলাম, তিনি হচ্ছেন জাকিয়া। এরপরে নিয়াজ আমাকে জানিয়েছেন his home burned down long ago, first his mind washed away by ravaging floods, but still he gets starred by human faces, still he builds a goddess from the earth. সো ফ্রেন্ডস, যদি কিছু বলতে চান, কোনো কিছু শুনতে চান, প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনবো আর ফেজের গানে। আমি খুব একটা উদ্দাম উল্লাস কাজ করে, আশা করি সবার মধ্যে তাই করে। গানটার নাম হচ্ছে স্বাধিকার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back. শুনছেন নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ only on Radio 88.4 FM। সময় এক্স্যাক্টলি 12টা বেজে 15 মিনিট। আর শুনছিলাম একটু আগে মালসের গান, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, আমি তোমায় ভালোবাসি। আর তার আগে গানটা ছিল ওয়ারফেজের গান স্বাধিকার। এবং আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাশিদের কাছে। তিনি যেটা লিখেছেন তার জন্য ভালো লাগলো, কিন্তু অভিমানটা কেন রাশিদ বুঝতে পারছি না, কার উপরে, কিসের জন্য। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, যদিও বা সে থাকে দূরে, তবু তাকে রাখি ধরে হৃদয়ের ঘুরে ঘরে, যদিও সে চোখের আড়ালে, তবু তাকে ছোঁয়া যায় মন বাড়ালে, ভয় নেই তাই কোথাও হারালে। তাহমিনা জানিয়েছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ লাকি। পিচ্চি জানিয়েছেন যে তুমি কবে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এইটা কভার করবে। সিনেমার কথা বলছেন না বইয়ের কথা বলছেন? লিখেছেন দ্য বুক নট দ্য মুভি। ওটা না করলে গডফাদার বইটাও করো। বইয়ের চেয়ে গডফাদার আমার মনে হয় সিনেমাটা অনেক বেশি ক্লাসিক। রাকিব আমাকে জানিয়েছেন যে সঞ্জীব চৌধুরীর দলছুটের গান তোমাকে কি বলে দেবো গানটা শুনতে চেয়েছিলেন, এটা কাকতালীয় ব্যাপার, আজকে প্লেলিস্টে এই গানটা অলরেডি ছিল। আর আপনি যদি এরকম কোনো গানের রিকোয়েস্ট করতে চান অথবা নিজের কোনো কথা শেয়ার করতে চান বা কাউকে কোনো কিছু উৎসর্গ কিংবা কাউকে কোনো কিছু বলতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে SMS করুন। সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 2323 নাম্বারটাতে। যে গানটা এখন প্লে করবো, এই গানটা বহুদিন শোনা হয় না, কিন্তু গানটা শোনা যতবারই শুনে একটা অন্যরকম মাদকতাময় আচ্ছন্নতা অথবা আচ্ছন্নময় মাদকতা কাজ করে। সো ফ্রেন্ডস, শুনছেন নিরাজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে সময় এখন 12টা বেজে 29 মিনিট। শুনছিলাম একটু আগে শূন্য রিসেন্টলি রিলিজড অ্যালবাম ভাগো থেকে একটা গান, যে গানটার নাম হচ্ছে সময় এখন আমার, এবং তার আগের গানটা ছিল স্যাভেজ গার্ডেনের অস্ট্রেলিয়ান ব্যান্ড, তাদের গান ট্রুলি ম্যাডলি ডিপলি। এবং আমাকে জানিয়েছেন স্মৃতি যে কিছুদিন আগে আমি ইলিয়াসের খোয়ারি বইটা পড়লেন, অসাধারণ লেগেছে তার কাছে। এবং এই বইয়ের পিতৃবিয়োগ গল্পটা আমি বহুদিন আগে FM লাইব্রেরিতে শেয়ার করেছিলাম, সেটা তারও ভালো লেগেছে। পিতৃবিয়োগ গল্পটা আসলে অসাধারণ, একই মানুষের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন জায়গাতে মেলানো হয়ে যায় না, যে এই মানুষটা একই বিভিন্ন মধ্যে এক জায়গাতে এরকম, আরেক জায়গাতে এরকম একটা থিম নিয়ে গল্প। ছায়া ফ্রম মিরপুর, অবস্ট্রাক্ট, সাগর ফ্রম মিরপুর নাম্বার 2 এবং সুমন ফ্রম মিরপুর, তিনজন মিরপুরের বন্ধু চমৎকার SMS পাঠিয়ে আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিয়াজ আমাকে সেই নিয়াজ এবং নিয়াজকে আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নিয়াজ খুব ভালো ছেলে, সে যাহা পায় তাহাই খায়। জাস্ট কি ট্রান্সলেশন করতাম, যে প্যাসেজ দিতে একসাথে অনেকগুলো লাইন এরকম প্রায় থাকতো 6-7 ক্লাসে, যে সুশীল একটি ভালো ছেলে, সে যাহা পায় তাহাই খায়, সে প্রত্যহ বিদ্যালয়ে যায়, সে গুরুজনদের শ্রদ্ধা করে, ছোটদের আদর করে, সে প্রতিদিন বিকালে খেলাধুলা করে। তো সেরকম নিয়াজ হচ্ছে বহুদিন ধরে আমাকে এক ধরনের SMS পাঠায়, কয়েকটা গানের লিস্ট দিয়ে দেয়, এছাড়া অন্য কিছু কখনো লেখে না। এবং আমি বেশিরভাগ সময় তার গানের পছন্দের গান প্লে করতে বোধহয় পারি না, মাঝে মাঝে হয়তো করি, কিন্তু একটা গানের রিকোয়েস্ট সে মনে হয় এতদিন পর্যন্ত জীবনে যত অসংখ্যবার SMS পাঠিয়েছে, একটা গান প্রতিবার ছিল, সেটা হচ্ছে লাইফ হাউসের গান ব্রিদিং। এবং এই গানটা ছিল, কিন্তু আমিও কোনো এক বিচিত্র কারণে কোনোদিনই সেই গানটা তার প্লে করা হয়নি। কিন্তু নিয়াজ, আজকেই সেই শুভ লগ্ন, আজকেই সেই শুভ দিন, আজকেই সেই মহাশূন্য, যেখানে আপনার এতদিনের বহুল বহুল আকাঙ্ক্ষিত, প্রত্যাখ্যাত না, প্রত্যাখ্যাত বলা যায়, বহুদিন ধরে আমি যেহেতু গানটা প্লে করছি না, বহুল প্রত্যাখ্যাত, বহুল আকাঙ্ক্ষিত সেই মহেন্দ্র ঘন উপস্থিত যখন আমি এই গানটা প্লে করবো, লাইফ হাউস ইন ব্রিদিং। তবে গানটার স্পেশালিটি হচ্ছে যে ইটস রিয়েলি আ বিউটিফুল সং অ্যান্ড অ্যামেজিং সং, সবারই ভালো লাগার কথা, এবং খুব খুব প্যাশনেট একটা গান, খুব ফিল নিয়ে, আবেগ আক্রান্ত হৃদয় নিয়ে, কাউকে যখন প্রচন্ড মিস করবেন তখন যদি এই গানটা শোনেন, স্পেশালি এই গানটা সবচেয়ে শুনতে ভালো লাগবে যখন বিরহের সময় চলো, অনেকদিন ধরে দেখা হবে না, বা একটা অভিমান হয়েছে, বা কিছুদিনের জন্য মনোমালিন্য হয়েছে, কষ্টে আছেন, সেই সময়টাতে এই গানটা সবচেয়ে বেশি এনজয় করবেন। লিরিক্সটা সুন্দর, টিউন সবকিছু সুন্দর, মিউজিকটা সুন্দর এবং চমৎকার একটা গান। এবং এক সময়টাতে আমি এই গানটা অনেক শোনা হতো, ইভেন এমনও হয়েছিল একবার, আমার মনে আছে একদিন রাতের বেলা
ইউনিভার্সিটি হলে 20-25 বার টানা শুনেছিলাম গানটা। সো নিয়াজ সেই গানটার জন্য বহুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, আজকে বিজয়তা সুনিশ্চিত। ওকে, সো ফ্রেন্ডস, আপনি কিছু জানাতে চান, কোনো কিছু শেয়ার করতে চান, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সো এখন তাহলে কোন গানটা শুনবো, সেই গানটাই শুনি যে গানটা নিয়ে এতক্ষণ ধরে একটা বিশাল বক্তৃতা দিলাম, ব্রিদিং বাই লাইফ হাউস, এবং তারপরে আরেকটা গান শুনে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম, শুনছেন ইরাজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর শুনছিলাম একটু আগে নেমেসিস এর গান কবে আজকে, এবং তার আগের গানটা ছিল লাইফ হাউসের গান ব্রিদিং। সো ফ্রেন্ডস, চলে যাচ্ছি আমরা একটা পরবর্তী সেগমেন্টে, যে সেগমেন্টের প্রতিশ্রুতি আমি একদম শো এর প্রায় শুরুতেই দিয়েছিলাম, সেটা অবশেষে এখন হচ্ছে মুভি অফ দ্য উইক। To be the bad man. Yes, exactly. আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্টে যে সিনেমাটার কথা বলবো, আমি শুরুতেই বলেছিলাম এই গানটা প্লে করার সময়টাতে যে এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড ট্র্যাক যে সিনেমা, সেটা হচ্ছে গথিকা। আর গথিকা সিনেমাতে আসলে কিছু ব্যাড ম্যান বা আসলে কিছু খারাপ লোকের কথা বলা হয়েছে, তবে এটা একটা হরর থ্রিলার, এবং যারা হরর থ্রিলার স্পেশালি পছন্দ করেন বা সাইকোলজিক্যাল থ্রিলার, আশা করছি তাদের সিনেমাটা ভালো লাগবে। গথিকা আমার কাছে ভালো লেগেছিল, 2005-এ দেখেছিলাম, এবং এটা হচ্ছে 2003-এর ছবি। 2003-এর 21 নভেম্বর রিলিজ হয়েছিল সিনেমাটা, এবং হিরে একজন পরিচিত অ্যাক্ট্রেস যিনি অস্কার জিতেছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর, এবং খুব ভালো অভিনয় করে থাকেন। সবশেষে বন গার্ল হয়েছিলেন অনেকেরই ফেভারিট অ্যাক্ট্রেস হ্যালি বেরি, তিনি এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনীটা আমি একটু বলে তার আগে লিখছি একটু বলি যে সিনেমাটা পরিচালনা করেছেন ম্যাথু ক্যাসোভিডস, এবং প্রডিউসার আছেন খুব বিখ্যাত একজন এবং আমার খুব পছন্দের একজন ডিরেক্টর রবার্ট জেমেকিস, যিনি খুব থ্রিলার সিনেমার অসাধারণ একজন ডিরেক্টর যাকে বলা যায়। হোয়াট লাইজ বিনিথ, যার অসামান্য একটা কীর্তি, তিনি এই সিনেমার প্রডিউসার, এবং ম্যাথু ক্যাসোভিডস হচ্ছেন এটা ডিরেক্টর। আর সিনেমার কাহিনীতে একটু আমি প্রবেশ করছি, সেটা হচ্ছে যে সিনেমার শুরুতে একদম দেখানো হয় যে হ্যালি বেরি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ বা অথবা নিজেই একজন সাইকিয়াট্রিস্ট, তিনি অন্যের মনের চিকিৎসা করেন, কিন্তু হঠাৎ করে সেই মানুষটাই মানসিক রোগী হয়ে যান। আসলে কিভাবে, সেটাই আমি বিষয়টা হচ্ছে এরকম যে সেই সাইকিয়াট্রিস্ট হ্যালি বেরি একদিন রাতের বেলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, হাসপাতাল থেকে বাড়িতে যাচ্ছিলেন, তো হঠাৎ করে তিনি দেখলেন পথে একটা সাদা পোশাক পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব অসহায় বিপন্ন এরকম একজন। তো তার দেখে দয়া হলো বা মায়া হলো, এবং তিনি গাড়ি থেকে বের হয়ে মেয়েটাকে সাহায্য করতে এগিয়ে গেলেন, কিন্তু ওই মুহূর্তে মেয়েটা তাকে আক্রমণ করে, এবং তখন পরে আমরা বুঝতে পারি যে মেয়েটা আসলে একটা অশরীরী আত্মা ছিল, এবং তার শরীরে ওই মুহূর্তেই হ্যালি বেরি শরীরে ভর করে ওই আত্মাটা। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে মাঝখানে কিছু ঘটনা ঘটে, কিন্তু শেষ পর্যন্ত সেটার পরবর্তীতে দেখানো হয় যে হ্যালি বেরি এই মুহূর্তে যিনি কিনা মানসিক হাসপাতালের ডাক্তার ছিলেন, সেই হ্যালি বেরি হঠাৎ করে ঠিক গরাদের ওই পাশে, অর্থাৎ তিনি এখন একজন মানসিক রোগী হিসাবে ঠিক একই হাসপাতালে ভর্তি আছেন। এটা কিভাবে হলো? এবং তখন তিনি আস্তে আস্তে হ্যালি বেরি জানতে পারেন যে তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আনা হয়েছে। সেটা কার বিরুদ্ধে খুনের অভিযোগ, খুন কাকে করেছেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার হাজব্যান্ডকে। এটা সবকিছুই ঘটেছিল সেই রাতের পরে, সেই অশরীরী আত্মাটা তার উপরে ভর করার পরেই হচ্ছে তিনি তার হাজব্যান্ডকে খুন করেন, এবং সেই খুনের দায়ে একই সাথে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং যেহেতু তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন, তাই তাকে মানসিক হাসপাতালে সেই একই হাসপাতালে যেখানে তিনি ডাক্তার ছিলেন সেখানেই রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য। বিশাল একটা কোইন্সিডেন্স, কাকতালীয় ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে প্রাথমিক ঘটনা, এবং এরপর আসছে সিনেমার ঘটনা। এবং দেখা যাচ্ছে যে তার কলিগ, সেই হ্যালি বেরির সেই মানসিক হাসপাতালের যে আরেকজন ডাক্তার কলিগ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, আরেকজন দুর্দান্ত অভিনেতা এবং অনেকেরই পছন্দের রবার্ট ডাউনি জুনিয়র, তিনি ডক্টর পিটার গ্রাহামের চরিত্রে অভিনয় করেন এই সিনেমাতে, এবং তিনি তার চিকিৎসা করতে থাকেন। আগের কলিগ এখন তার পেশেন্ট। ইন্টারেস্টিং। এবং তার কাছ থেকে আস্তে আস্তে জানতে পারেন যে আসলে কি হয়েছিল ওই দিন। তখন তিনি আস্তে আস্তে জানতে পারেন যে তার হাজব্যান্ড চার্লস ডাটন যে ভূমিকাটা অভিনয় করেছেন, তাকে তিনি খুব নৃশংসভাবে হত্যা করেছেন, এবং এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুই বুঝতে পারছেন না হ্যালি বেরি আসলে এটা কি সব বলছে, বা ওই দিন রাতে আসলে তারপরে কি হয়েছিল, ওই মেয়েটাকে বাঁচাতে গেলেন তিনি, এরপরে কোত্থেকে কি হলো কোনো কিছু তার মনে পড়ছে না। হঠাৎ করে তিনি আবিষ্কার করছেন তিনি মানসিক রোগী হিসেবে ভর্তি আছেন, এবং তার বিরুদ্ধে একটা তার হাজব্যান্ডকে খুনের অভিযোগ আনা হয়েছে। তো যেহেতু কিছু করেন এই মুহূর্তে, তাই মেনে নেন তার সেই নিদারুণ বাস্তবতা, এবং আস্তে আস্তে ঘটনা এগিয়ে যেতে থাকে।
হাসপাতালে তার আরেকজনের সাথে পরিচয় হয়, পেনেলোপি ক্রুজ। গেস হু ইজ শি? আরেকজন দুর্দান্ত অভিনেত্রী এবং অনেকেরই পছন্দের অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, তিনিও একজন মানসিক রোগী নিচ্ছেন এবং তার সাথে হ্যালি বেরির হাসপাতালে কথা হয় এবং পরিচয় হয় দুজন মানসিক রোগী। বোঝা যাচ্ছে যে মানে এই হাসপাতালে মানসিক রোগীরা অনেক প্রিটি, পেনেলোপি ক্রুজ অ্যান্ড হ্যালি বেরি। সো দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং তখন পেনেলোপি ক্রুজ হ্যালি বেরিকে জানায় যে তার উপরে নির্যাতন হয় প্রায় রাতেই এবং বোঝাই যাচ্ছে যে তাকে এক্সপ্লয়েট করছেন হাসপাতালের কেউ। এটা হচ্ছে পেনেলোপি ক্রুজের অভিযোগ। কিন্তু প্রথমে হ্যালি বেরি এটা শুনে পাত্তা দেন না, মনে করেন যে অসুস্থ ব্যক্তিরা বা পাগল ব্যক্তিরা অনেক কিছু বলে থাকেন উল্টাপাল্টা, এটাও সেরকম একটা কথা না হলে একটা হাসপাতালে একজন পেশেন্টকে প্রত্যেক রাতে বা প্রায় রাতে কে নির্যাতন করবেন বা কে লাঞ্ছনা করবেন তাকে বা কে অ্যাবিউজ করবেন, এরকম একটা ব্যাপার। কিন্তু পেনেলোপি ক্রুজ খুব জোর দিয়ে বলেন যে না, আসলে এরকম ঘটনা ঘটছে এবং এটা তার সাথে রহস্য আরো ঘনীভূত হয় যে হাসপাতালের ভেতর এরকম কে করবেন, তার একজন মানসিক রোগীর সাথে। এভাবে ঘটনাটা এগিয়ে যেতে থাকে এবং তার একদিন রাতে হঠাৎ করেই কিছু শব্দ পেয়ে হ্যালি বেরি দেখার চেষ্টা করেন যে পাশের কক্ষে কি হচ্ছে এবং তখন তিনি তার যে অভিযোগটা করেছিল পেনেলোপি ক্রুজ যে আসলে এরকম তার সাথে হয় প্রায়, তখন এটা সত্যতা হ্যালি বেরি দেখতে পান এবং তিনি দেখতে পান যে সেই লোকটার পিঠে একটা ট্যাটুর সাইন আছে। ট্যাটুটা হচ্ছে অ্যানিমা সোলা, একটা বিখ্যাত ট্যাটু, সেই সাইনটা দেখতে পান এবং তখন তিনি বুঝতে পারেন যে পেনেলোপি ক্রুজ আসলে মিথ্যা কথা বলেন না, এরকম সত্যি সত্যি তার সাথে হয়। এই জন্য পরবর্তীতে তিনি পরের দিন সকালে পেনেলোপি ক্রুজকে তার সাথে একটা অন্যরকম আত্মিক বন্ধন তার গঠিত এবং তারা বুঝতে পারেন যে না আসলেই দুজনই কোনো না কোনো ষড়যন্ত্র বা বিপদের শিকার এবং তাদেরকে দুজনে একসাথে বের হয়ে আসতে হবে, লড়াই করতে হবে এই অমানিসার থেকে বের হয়ে আসার জন্য। তো এইভাবে সিনেমার কাহিনী এগিয়ে যেতে থাকে এবং তারপরে যেটা হয়, একদিন লাকিলি পালিয়ে যেতে সক্ষম হন হ্যালি বেরি মানসিক হাসপাতাল থেকে কিভাবে যেন, এবং সেই অশরীরী আত্মাটা, সেই মেয়েটা যার সাথে পরিচয় হওয়ার পরে এত কাহিনী শুরু, এত দুর্দশার শুরু, সেই মেয়েটাই তাকে পথ দেখিয়ে নিয়ে যায় যে কিভাবে জেল থেকে সেই মানে মানসিক হাসপাতালের লোহার গরাদের ভেতর থেকে পালিয়ে যেতে হবে। এবং তিনি পালিয়ে যান এবং বিভিন্ন রকম ক্লু সেই অশরীরী আত্মাটাই তাকে দেখাতে থাকেন, যে বিভিন্ন ক্লু তার সামনে ছড়িয়ে রাখেন এবং সেই ক্লু ধরে ধরে হ্যালি বেরি আগাতে থাকেন এবং আমরা তখন বুঝতে পারি না আসলে সেই অশরীরী আত্মাটা কে বা সে কেন হ্যালি বেরিকে বিভিন্ন একটা বিশেষ দিকে নিয়ে যাচ্ছে, এটা আমরা আসলে বুঝতে পারি না। এবং একটা সময় দেখতে থাকি যে সেই ক্লু ধরে ধরে হ্যালি বেরি একটা খামার বাড়িতে গিয়ে হাজির হন, উইলো ক্রিক, রোড আইল্যান্ডের উইলো ক্রিকের একটা খামার বাড়িতে গিয়ে হাজির হন এবং সেখানে কোনো মানুষজন নেই, সবকিছু কেমন গা ছমছম করা এবং বোঝা যাচ্ছে খুব রহস্যাবৃত একটা খামার বাড়ি। কি সেখানে হয় আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি এবং সেই খামার বাড়িতে ঢোকার পরে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড রুমে হ্যালি বেরি প্রবেশ করেন এবং সেখানে দেখেন যে রক্তে মাখা একটা বিছানা এবং তার আশপাশে বিভিন্ন রকম নির্যাতনের ইকুইপমেন্টস, হাত করা থেকে শুরু করে ছুরি, রক্তাক্ত ছুরি এবং মানে বোঝাই যাচ্ছে যে এখানে অনেক মানুষকে খুন করা হয়েছে বা মানুষকে নির্যাতন করা হয়েছে, স্পেশালি দে অল ওভার উইমেন, কোনো কিশোরী কিংবা তরুণী অথবা যুবতী, এবং সেই নির্যাতনের বিভিন্ন আলামত থাকে এবং সেটা আবার ভিডিও শ্যুট করা হয়, এটা ভিডিও ক্যামেরা থাকে সেখানে এবং তখন হ্যালি বেরি সেটার ফিল্মটা প্লে করেন এবং দেখা যাচ্ছে যে পুরনো কিছু ছবি তখন সেই ক্যামেরাতে ভেসে ওঠে স্ক্রিনে। সেটা হচ্ছে এরকম, তার সেই হাজব্যান্ড হ্যালি বেরির, যাকে তিনিই খুন করেছেন বলে অভিযোগ আছে, তার সেই হাজব্যান্ডকে দেখতে পান সেই ফিল্মে এবং মানে বোঝা যাচ্ছে সেলফ শুট কিছু ভিডিও এবং দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ডই হচ্ছেন সেই মেয়েগুলোকে অত্যাচার নির্যাতন করতেন এই খামার বাড়িতে এনে এবং পরবর্তী তাদেরকে খুন করতেন এবং খুব পাশবিকতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেগুলো আবার ভিডিও করতে হ্যালি বেরি তখন দেখতে পান এবং বুঝতেই পারছেন কত বড় শখ তখন তিনি পান যে হার হাজব্যান্ড ওয়াজ লাইক দ্যাট। এবং এরপরে যেটা হয়, সেই ভিডিও থেকে হ্যালি বেরি আরেকটা জিনিস জানতে পারেন যে তার হাজব্যান্ড শুধু একাই ছিলেন না এই কাজে, আরেকজন সহযোগী তার ছিলেন, কিন্তু আরেকজন সহযোগী চেহারা ভিডিওতে দেখার আগেই পুলিশ চলে আসে সেখানে এবং সেখান থেকে আরো কিছু নাটকীয় ব্যাপার ঘটে এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় হ্যালি বেরিকে। এবং একজন পুলিশ অফিসার জন ক্যারল লিঞ্চ, যার নাম থাকে সিনেমাতে শেরিফ রায়ান, তিনি তাকে জেরা করতে থাকেন যে তুমি কেন গিয়েছিলে। হ্যালি বেরি তাকে বলেন যে আমি এই দেখেছি, আপনার প্লিজ আমাকে ছেড়ে দিয়ে ওই খামার বাড়িতে যান, ওখানে অনেক কিছু জানতে পারবেন, ওখানে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। তখন সেই ইন্সপেক্টর শেরিফ রায়ান তাকে জিজ্ঞেস করেন তুমি এত কিছু কিভাবে জানলে, এবং তখন উদ্ঘাটিত হয় তার মৃত হাজব্যান্ড, যাকে ভিডিওতে দেখা গেছে, তার সাথে আরেকজন কে ছিলেন, সেই মানুষটাই কি তাহলে এখন হাসপাতালের প্রায় রাতে পেনেলোপি ক্রুজকে নির্যাতন করেন? একই লোক? সেই ট্যাটু কি পেছনে সেই যে অ্যানিমা সোলা ট্যাটুটা, সেটা কি সেই একই লোককে, দুজন কি একই ব্যক্তি? তাহলে তিনি হাসপাতালে আবার কি করে আসেন এই পুলিশের প্রহরের মধ্যে? কে এই শেরিফ রায়ান
বা কে সেই প্রত্যেক রাতে যিনি পেনেলোপি ক্রুজকে নির্যাতন করেন, কে সে, বা তার মৃত হাজব্যান্ডের সেই পাশবিকতার সঙ্গী আসলে কে, এই উত্তরগুলো বেরিয়ে আসে। অনেক নাটকীয় এবং অনেক পণ্য হওয়া মুহূর্ত পার হয়ে শেষ পর্যন্ত আমরা সেই উত্তরগুলো খুঁজে পাই। এবং রহস্য তো উদ্ঘাটন হলো, যদি আমি বললাম না, সাসপেন্স রেখে দিলাম, তো রহস্য উদ্ঘাটন হওয়ার পরে সবাই যখন আমরা ভাবছি সিনেমা তো শেষ হয়ে গেল, আমরা বুঝতে পারছি আসলে প্রকৃত অপরাধী কে বা কীভাবে ঘটনাগুলো ঘটলো, তখন একদম সিনেমার শেষ দৃশ্যে যেটা দেখানো হয়, পেনেলোপি ক্রুজ এবং হ্যালি বেরি হেঁটে যাচ্ছেন এবং একটা ছোট্ট কিশোর, একটা ফুটফুটে ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা বাস তাকে চাপা দিয়ে চলে গেল এবং যখন শিউরে ওঠেন হ্যালি বেরি দৃশ্যটা দেখে দেখা যায় বাসটা চলে যাওয়ার পর সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তার মানে বোঝা যায় এটা আবার একটা অশরীরী আত্মা। তাহলে এই অশরীরী আত্মা, এক অশরীরী সেই মেয়েটার অশরীরী আত্মা তাকে অনেক কিছু জানিয়েছিল, অনেক সত্য উদ্ঘাটিত হয়েছিল, অনেক অপরাধীর আসল চেহারা উন্মোচিত হয়েছিল। এই কিশোর ছেলেটার অশরীরী আত্মা তাহলে কি দেখাতে চায়, নতুন কোন রহস্য অপেক্ষা করছে, এভাবেই সিনেমাটা শেষ হয়। হ্যাভ ইউ সিন টিম? এই হচ্ছে সেই টিম ছেলেটা। সো এনজয় দ্য মুভি। আশা করি যারা থ্রিলার মুভি পছন্দ করেন তারা ভালো লাগবে, এনজয় করবেন। গথিকা সিনেমাটার নাম, অ্যান্ড এনজয় দ্য মুভি। ওকে, সো ফ্রেন্ডস, এখন যদি আপনি কিছু লিখতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনবে এখন একটা তাহসানের গান, উদ্দেশ্য নই অ্যালবাম থেকে তোমায় ঘিরে। সো ফ্রেন্ড, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও 88.4 FM, আর শুনছেন ইরাজকে, এবং আমি শুনছি আপনার হৃদয়ের কথাগুলো SMS এর মাধ্যমে। যদিও শুনছিলাম একটু আগে জাগো সিনেমার একটা গান, অর্ণব, মিলন মাহমুদ, অদিতি এবং জোহাদের গাওয়া সময় চুরি, চমৎকার একটা গান। তার ইষ্ট তাহসানের গান তোমায় ঘিরে। আর আমাকে জানিয়েছেন রাশেদ, সেটা হচ্ছে যে যদি পসিবল হয় খালেদের একটা গান প্লে করার জন্য, এটাও কাকতালীয় ব্যাপার, কারণ আজকে প্লে লিস্টে আমি অনেকদিন পর খালেদের একটা গান রেখেছি, যে গানটা আমার সবচেয়ে ভালো লাগে, সরলতার প্রতিমা। তাই আজকে প্লে লিস্টে এই গানটা কিন্তু আছে। অনুনা জানিয়েছেন নারিন্দা থেকে যে তুমি, আচ্ছা খালি রাশেদ আরেকটা জিনিস বলেছিল, রিসেন্টলি কোনো বই পড়েছো কিনা, যদি পড়ে থাকো তাহলে বইটার নাম। একেবারে রিসেন্টলি এখন যে বইটা পড়ছি, কয়েক পৃষ্ঠা মাত্র পড়া হয়েছে, এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলীর তুলনাহীনা। আর সর্বশেষ পড়েছি তার 2-3 দিন আগে হচ্ছে হুমায়ুন আহমেদের পুফি, ইন্টারেস্টিং বই মিসির আলীর। আর তার আগে ছিল রূপান্তর, মেটামরফোসিস বাই ফ্রান্স কাফকা। অনন্যা আমাকে জানিয়েছেন নারিন্দা থেকে, সেটা হচ্ছে যে তুমি মাঝে মাঝে ত্রাহি মধুসূদন এই কথাটা বলো, এটার মানে কি? এটা শুনে আমি একটু কিন্তু শকড হয়েছি আপু, যদিও তুমি কিছু মনে না করে তাহলে বলি। সেটা হচ্ছে যে মানে এখনকার হিন্দি সিরিয়ালের জোয়ারে এবং মানে ডিজিটাল ফেসবুকের যুগে আসলে মানে বাংলাকে মনে হয় আমরা ভুলতে বসেছি, যার ফলে প্রবাদ প্রবচন বা বাগধারাগুলো আমার কাছে মনে হয় এখন আসলে খুব কম ব্যবহার করা হয়, অর্থ হয়তো অনেকে জানে না। ঠিক যেমন এই ত্রাহি মধুসূদন, এটা হচ্ছে খুব বেশি মানে আনকমন না, খুব সাধারণ একটা বাগধারা বা প্রবাদ প্রবচনের মতোই বাগধারা একটা। ত্রাহি মধুসূদন মানে হচ্ছে আসলে মানে খুব বেড়াছাড়া অবস্থা, মানে খুব বেহাল অবস্থা, খুব উদ্ভ্রান্ত অবস্থা, মানে একেবারে দিশেহারা অবস্থা আর কি। বলে না যে এই সব কিছু দেখে আমার তো ত্রাহি মধুসূদন অবস্থা, মানে বেড়াছাড়া অবস্থা আর কি। আশা করি এখন বুঝতে পেরেছেন। তবে আমার মনে হয় যে মায়ের ভাষার প্রতি আমাদের সবার আরেকটু বেশি সচেতন বা যত্নবান হওয়া উচিত। রিজভি আমাকে যাত্রাবাড়ি থেকে জানিয়েছেন যে তুমি অনেক আগে মুভি অফ দ্য উইক সেগমেন্টে অ্যামিলি ফ্রেঞ্চ একটা মুভি, এই সিনেমার কথা সাজেস্ট করেছিলে, থ্যাঙ্কস ফর দ্যাট। খুব সুন্দর একটা মুভি, এবং তুমিও দেখতে পারো। দ্য ফল্ট ইন আওয়ার্সের কথা প্রায়ই বলছেন ইদানিং অনেকে, এবং অনেক SMS-ও পেয়েছি। আমি দেখেছি সিনেমা হলে গিয়ে, আমার কাছে কেন যেন অতটা ভালো লাগেনি, হিন্দি সিনেমা টাইপের মনে হয়েছে আমার কাছে। তিনি লিখেছেন যে আরেকটা মুভি, সেটা হচ্ছে যে আই অ্যাম স্যাম। হ্যাঁ, এটাও আমি সাজেস্ট করেছিলাম, এটা অসাধারণ একটা সিনেমা, শন পেন দুর্দান্ত অভিনয় করেছেন। শার্লি আমাকে জানিয়েছেন যে আই লাইক টু সি হরর মুভিজ অ্যালোন অ্যাট নাইট উইথ অল লাইটস অফ ইন মাই রুম, বাট আই স গথিকা ইন ডে লাইট, ডিডন্ট ডেয়ার টু সি ইট অ্যাগেইন লেট অ্যালোন অ্যাট নাইট। গথিকা সিনেমাটা দিনের বেলা দেখেছেন, যদি অন্যান্য হরর মুভি রাতের বেলা দেখেন, কিন্তু গথিকা দেখে তার এতই ভয় লেগেছিল যে রাতের বেলা একা দেখার সাহস করেনি। যে সিনেমাটার কথা আজকে মুভি অফ দ্য উইকে বললাম, গথিকা। শিমন্দিক গ্রিনোর থেকে জানিয়েছেন যে তুমি কি কোরিয়ান মুভি দেখো কিনা, এবং এই কোরিয়ান মুভি খুব বেশি আমার দেখা হয়নি। রিসেন্ট যেগুলো দেখেছি সেগুলো আসলে খুব ভালো লেগেছে। যেমন আমি মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলে থাকি, একটা হচ্ছে মাই স্যাশি গার্ল, একটা হচ্ছে মাই গ্যাংস্টার ওয়াইফ। সো ফ্রেন্ডস, আপনি যদি কোনো SMS করে কোনো কিছু জানতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 2323 নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো, এই গানটা এর আগে কখনোই প্লে করা হয়নি, কিন্তু সেটা একটা বিষয়, এবং সেই মন মি এই গানটা কি করে প্লে করা হলো না। ড্রিম থিয়েটারের গান, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যান্ডস, এবং তাদের সব, যদি আমাকে বলা হয় যে ড্রিম থিয়েটারের তুমি 3টি গান বাছাই করো, যে 3টি গান তুমি শুনতে চাও, এখন অনেক ভালো গান আছে, অনেক দুর্দান্ত গান আছে, তার ভিতর থেকে 3টা গান বাছাই করা আসলেই টাফ। কিন্তু আমার মনে হয় 3টা গানের বাকি 2টো গান যেটাই হোক না কেন,
এই গানটা অবশ্যই 1 নম্বরে থাকবে। সিম্পলি অসাম, মাইন্ড ব্লোয়িং, ডেভাস্টেটিং, টেরিফিক, হার্ট থ্রবিং, আরও কি বিশেষণ বলা উচিত আমি জানি না এত ভালো আপনার লাগবে কিনা যদি প্রথমবার শুনে থাকেন, বাট সিম্পলি গানের মিউজিক, কম্পোজিশন, টিউন সব কিছু অসাধারণ। সিম্পলি জাস্ট লার্জার দ্যান লাইফ। ইটস সাচ এ বিউটিফুল সং। Hollow Years গানটার নাম। So let's enjoy the song Hollow Years by Dream Theater. হাই ফ্রেন্ডস, শুনছেন আরেকবার এই মুহূর্তে আজকে এবং যখন ড্রিমস অ্যাভিনিউ আমার 88.4 FM শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে অবস্কিউরের গান মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, আর তার আগে ছিল ড্রিম থিয়েটারের গান হলো ইয়ার্স। আমাকে এদিকে জানিয়েছেন আফিয়া ফ্রম, আচ্ছা জায়গাটার নাম বুঝতে পারছি না, লিখেছেন যে ইন্টারেস্টিং একটা এসএমএস, সিনেমা নিয়ে অনেক কথা হচ্ছে, যে পড়াশোনার প্রতি ইন্সপায়ার করে এরকম কোনো সিনেমার নাম আমার জানা আছে কিনা। আপনি পড়াশোনার প্রতি ইন্সপায়ার হতে যাচ্ছেন, সিনেমা দেখে ভালো, তবে এরকম সিনেমা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ আমি সম্ভবত এরকম দেখিনি। কারণ যে সিনেমা পড়াশোনার প্রতি ইন্সপায়ার করে সেই সিনেমা আমার দেখার কথা না, ওই সিনেমা থেকে উল্টো দিকে দৌড় দেওয়ার কথা। দ্যাটস ওয়াই অনেক চিন্তা ভাবনা করে মাথায় এরকম কোনো সিনেমার নাম এই মুহূর্তে আনতে পারলাম না। নির্জন আমাকে জানিয়েছেন লাইটস উইল গাইড ইউ হোম অ্যান্ড ইগনাইট ইউর বোনস অ্যান্ড আই উইল ট্রাই টু ফিক্স ইউ। সুন্দর কথা। এবং শ্রীমন্তী গ্রিন রোড থেকে জানিয়েছেন কিছু মুভির নাম সাজেস্ট করেছেন, আমি জানি না এর মধ্যে কোনোটা পড়াশোনা বিষয়ক ইন্সপিরেশন আছে কিনা। সিনেমার নামগুলো হচ্ছে ডেইজি, ওয়েডিং ড্রেস, মোমেন্ট টু রিমেম্বার, মাই লিটল ব্রাইড, ফার্স্ট লাভ অ্যান্ড সিরিয়াসিং মিস্টার। ইন্টারেস্টিং নেম দ্য লাস্ট ওয়ান। সো ফ্রেন্ডস, যদি এখন আপনি কিছু জানাতে চান, প্রথমে আরে লিখুন স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এবং এখন যে গানটা শুনবো সেটা আরেকটা অবিস্মরণীয় গান, এবং গানটা আমার ভয়াবহ রকমের পছন্দের, এবং মিউজিক ভিডিওটা দুর্দান্ত। একটা প্রচন্ড বিষাদগ্রস্ত আক্রান্ত হবেন গানটা শোনার পরে, এবং মানে গানটার মিউজিক ভিডিওটা যদি একসাথে আপনি এনজয় করেন। মিউজিক ভিডিওটা একদম পুরো একটা মানে সিনেমার মতো হয়েছে, আপনার বলা যায় একটা শর্ট ফিল্মের মতো, খুব হৃদয়গ্রাহী এবং খুব দুঃখ জাগা নিয়ে। এবং পুরো গানের কথাটার মধ্যে আসলে সেই একটা বঞ্চিত, একটা হতভাগা ছেলের কথা বলা হয়েছে, যার জীবন আসলে সত্যিকার অর্থে কখনোই কোনো ভালো কিছু আসেনি, এবং ছোটবেলা থেকেই তাকে একটা কথাই শুনতে হয়েছে যে সে জারজ সন্তান, তার পিতৃ পরিচয় নেই, এবং ছোটবেলা থেকেই এই লাঞ্ছনা গঞ্জনা এবং এই মানুষের কাছ থেকে সেই অপমান গ্লানি নিয়েই তাকে বড় হতে হয়েছে। কারো কাছ থেকে একটু ভালো কথা বা ভালো ব্যবহার কিংবা একটু মিষ্টি কিছু বা একটু ভালোবাসার আস্বাদ কোনো কিছু, শুধু গ্লানি বোধার চরম অপমান, পিতৃপরিচয়হীন সে, তার এই পৃথিবীতে আসাটাই অবৈধ, এরকম একটা কথা শুনি সে বড় হয়েছে। এবং প্রথম একজন মেরি যার নাম, সেই মানুষটা এসেছিল তার জীবনে, মেরি যার নাম, সে প্রথম এই সবার বাইরে গিয়ে, সেই চেনা কথাগুলোর বাইরে গিয়ে প্রথম তাকে একটু ভিন্ন কিছু বলে। সেই মানুষটাই মেরি তাকে প্রথম এক নতুন জীবনের স্বপ্ন দেখায়। মেরি সেই মানুষটা যে তাকে এতদিনের গ্লানিময় জীবনে প্রথম এক টুকরো হিমেল হাওয়ার পরশ বুলিয়ে দেয়। মেরি সেই মানুষটা তাকে প্রথমবারের মতো স্বপ্ন দেখাতে শেখায়। কিন্তু এখানেও ভালো কিছু জীবনে আসেনি, এখানেও ট্র্যাজেডি অপেক্ষা করছিল, এবং মেরিকেও সে হারিয়ে ফেলে। এবং ঠিক ওই গথিকা ছবির মতোই, এবং যে মানুষটাকে সে এত ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাকেই হত্যার অভিযোগ আসে তার প্রতি, এবং সবকিছু মিলে একটা খুব ট্র্যাজিক একটা কাহিনী, এবং সেই স্টোরিটাকে নিয়ে আসলে গানটা লেখা হয়েছে, হ্যাজার্ড গানটার নাম। এবং আশা করবো গানটা এনজয় করবেন এবং পারলে মিউজিক ভিডিওটা দেখে নেবেন। রিচার্ড মার্কসের গান হ্যাজার্ড আমরা এনজয় করছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর যদি কিছু লিখতে চান এখনও লিখুন 2323 এই নাম্বারটাতে। So friends, this is me Raj again, and শুনছেন আপনি এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, যেটা একটা বিষাদী খবর। শুনছিলাম একটু আগে এক বছর গান তারা ভরা রাতে, এবং তার আগে আসলে আমিও আরেকবার ইমোশনাল হয়ে গেছিলাম এবং আপসেট হয়ে গেছিলাম সেই হ্যাজার্ড গানটা শুনতে। এই ব্যাপারটা প্রত্যেকবার আমার ক্ষেত্রে ঘটে যতবার এই গানটা শুনি। দ্যাট বিগ্যান ইন 2003, সেই সময় থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। যতবার এই গানটা শুনি একটা প্রচন্ড কষ্ট কাজ করে। আসলে খুব দুঃখের একটা গল্প নিয়ে গানটা বানানো হয়েছে তো, এবং ওই ছেলেটার জন্য আসলে আপনার প্রচন্ড খারাপ লাগবে এবং দুঃখ জাগ্রত হবে, যে যার জীবনটা পুরোটাই এরকম হতাশার, বঞ্চনার, অপ্রাপ্তির মধ্যে দুঃখের ভিতরে কাটলো। এবং গানের লিরিক্সটা খুব সুন্দর, যে প্রতিদিন বিকেলবেলা ম্যারি সেই নদীর ধার ধরে হেঁটে যেত এবং স্বপ্ন দেখতো এতদিনের সেই গ্লানিময় জীবন থেকে বেরিয়ে নতুন একটা জীবনের। এবং তারা প্রতিদিন বিকালবেলা সেই নদীর পাড় ধরে হাত ধরে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখতো এই অভিশপ্ত শহর ছেড়ে একদিন দূরে কোথাও হারিয়ে যাবে দুজনে, যেখানে তাদের সেই অতীতের কথা কেউ জানবে না, তার সেই বঞ্চনার কথাও কেউ জানবে না, নতুন একটা জীবন হবে প্রতিদিন বিকেলবেলার সেই অসাধারণ মুহূর্তগুলো। কিন্তু সবকিছু কিভাবে আস্তে আস্তে যেন শেষ হয়ে যায়। তাই একটা সময় সেই আরেক বিশাল ট্র্যাজেডির মধ্যে দিয়ে, যেটা আমি বললাম না, মিউজিক ভিডিওটা যেন আপনি নিজে দেখে এনজয় করেন, সেজন্য তার সব স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়, তখন সেই নদীর পাড় ধরেই
সব একরাশ বেদনা এবং সেই স্বপ্নগুলোর মৃত্যু যখন হয়, সেই স্বপ্নগুলোর সমাধি সে নিজে হাতে রচনা করে তারপরে সেই শহর ছেড়ে সে পালিয়ে যায়, যে শহর ছেড়ে আসলে তার একটা সুখের স্বপ্ন নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল। আসলে খুব ভালো লাগে আমার কাছে গানটা, হ্যাজার্ড বাই রিচার্ড মার্কস। এবং এখন আমি কিছু SMS পড়ি, একটা SMS পড়ছি। রিজভি আমাকে লিখেছেন যাত্রাবাড়ি থেকে, সেই পড়াশোনা বিষয়ক সিনেমার কথা, যে একজন বন্ধু লিখেছিলেন যে এমন কোনো সিনেমার নাম বলো যে যাতে করে পড়াশোনার প্রতি ইন্সপিরেশন পাওয়া যায়। এবং রিজভি, আমি খুব মজা পেলাম, অবাক হলাম এবং ভালো লাগছে যে কাকতালীয়ভাবে আপনার সাথে আমার চয়েসটা মিলে গেছে। এবং আমি আসলে তখন ভাবছিলাম যে এই সিনেমাটার কথা বলবো কিনা, কারণ কিছুটা হলো পড়াশোনার ব্যাপার এখানে আছে, এবং ওই একটা সিনেমার মাথায় আমার ঘুরছিল এবং সেই সিনেমাটার কথা আপনিও লিখেছেন, তাই আসলেই ভালো লাগছে, দুজন বন্ধুর চিন্তাভাবনা মিলে গেল। গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, সেই সিনেমাটা হচ্ছে আসলে আ বিউটিফুল মাইন্ড, এবং রাসেল ক্রো সিনেমাতে অভিনয় করেছেন এবং শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পেয়েছিলেন তিনি 2001 সালের সিনেমা মোস্ট প্রবাবলি, এবং ওই বছরের শ্রেষ্ঠ সিনেমাও হয়েছিল এটা আ বিউটিফুল মাইন্ড। এবং এটা একটা সত্য ঘটনার উপরে নির্মিত সিনেমাটা। গণিতে মানে ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নামটা আমি ভুলে গেছি, কিন্তু একটা সময় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে যান, মানে স্ত্রীর কাছে যেতে হয় এবং অনেক কষ্ট করে স্ট্রাগল করে। তার স্ত্রী ওই সময়টাতে তাকে প্রচন্ড রকম সাপোর্ট দিয়েছিলেন এবং তারই সাপোর্টের কারণে আস্তে আস্তে তিনি আবার সুস্থ হয়ে যান। সেই ডক্টর ন্যাশ ছিল তার নাম, মনে পড়েছে, ডক্টর ন্যাশ। এবং সত্যিকার এটা একটা সত্যি ঘটনা, সেই নোবেল প্রাইজ উইনার গণিতে ডক্টর ন্যাশের জীবনী নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে, আ বিউটিফুল মাইন্ড। স্পেশালি ম্যাথমেটিক্সে যারা ইন্টারেস্টেড তারা এটা সিনেমাটা দেখতে পারেন, এবং সেই বন্ধুটা আপনিও দেখতে পারেন পড়াশোনার প্রতি ইন্সপিরেশন খুঁজে পেতে। আ বিউটিফুল মাইন্ড, দুর্দান্ত ছবি। এখন আর কোনো SMS পড়ছি না, 2323 নাম্বারে SMS আপনি পাঠিয়ে জানাতে পারেন যে কোনো কিছু। এবং বৃষ্টি বিলাস আমাদের আরেকজন রেগুলার লিসনার একটা গান শুনতে চেয়েছেন এবং তার জন্মদিন এই মাসেই ছিল জানিয়েছেন, তার জন্য গানটা প্লে করছি, ওয়েক মি আপ ওয়েন সেপ্টেম্বর রেন্স বাই গ্রিন ডে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। লাগে না জোড়া। একজন আবার SMS করেছেন সজল মুন্সিগঞ্জ থেকে, যে গানের কথার মতো হৃদয় ভেঙে গেলে কি আসলে এই জোড়া লাগে কিনা? লাগে অবশ্যই আমার ধারণা, এবং লাগা উচিত, না হলে কিভাবে চলবে। শুনছিলাম অসাধারণ একটা গান খালিদের, সরলতার প্রতিমা। এখন আরেকটা অসাধারণ গান শুনবো, আমার মতো অসাধারণ। এই গানটা আসলে মান্না দে গিয়েছিলেন প্রথমে। এই গানটা আসলে সুর করেছেন প্রয়াত কমল দাশগুপ্ত, যার আরেকটা পরিচয় হচ্ছে কিছুদিন আগে আমাদের যিনি ছেড়ে গেলেন সঙ্গীত জগতের কিংবদন্তি ফিরোজা বেগম, তার জীবন সঙ্গী ছিলেন তিনি। এবং আরেকটা পরিচয় হচ্ছে মাইলসের শাফিন আহমেদ, হামিনা আহমেদের পিতা তিনি। তবে আমার কাছে সব পরিচয় চাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, আমার কাছে মনে হয়েছে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এবং সুরকার। এত অসাধারণ সুরকার আমি জানি না আবার কখনো আসবে কিনা। অনেক আন্ডাররেটেড ছিলেন এই সময়ে, তার কথা মানুষ বলে, কিন্তু তার সৌন্দর্য, হৃদয়ে ছুঁয়ে যাওয়া যে সুরের কাজ, এবং আমার কাছে মনে হয় যে সর্বকালেরই সব থেকে শ্রেষ্ঠ সুরকারদের বা মিউজিক কম্পোজারদের একজন কমল দাশগুপ্ত। শ্রদ্ধা হিসেবে গানটা প্লে করছি এবং তারই সুযোগ্য সন্তান শাফিন আহমেদের কণ্ঠে গানটা শুনছি, মেনেছি গো হার মেনেছি। যে গানটার কথা ততটাই সুন্দর এবং সুরও ঠিক মানিয়ে গেছে কথাকে। অসাধারণ একটা গান, আমার সর্বকালের একটা পছন্দের গান, মেনেছি গো হার মেনেছি। সেই গানটা এখন শুনছি। অভিমান আজ ভুলেছি, ক্ষমা করো যদি থেকো না দাঁড়ায়, রুদ্ধ দুয়ার খুলেছি। এই অসাধারণ কথাগুলোর মধ্যেই হওয়া উচিত আমাদের সবার কথা। শুভকামনা সবার জন্য থাকবে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা সবার জন্য। ঈদ মোবারক অ্যাডভান্স, এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। যারা আমাকেও জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।